আমাদের আজকের গল্পটি একটি বহুমূল্য রত্ন নিয়ে। গল্পটি শুনুন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটির নাম রক্তমুখী নীলা, লেখক ডক্টর নিহাররঞ্জন গুপ্ত। না, ঘুম আজ আর আসবে না। হাত বাড়িয়ে বেড সুইচটা টিপে শিয়রের কাছে টিপয় রক্ষিত টেবিল ল্যাম্পটা জ্বেলে দিলাম। মৃদু নীলাভ আলোয় ঘরটা স্বপ্নাতুর হয়ে উঠল মুহূর্তে যেন। নিস্তব্ধ নিঃসঙ্গ রাত্রি। কার্তিকের শেষ, কিন্তু ইতিমধ্যেই কলকাতা শহরে বেশ ঠান্ডা পড়ে গেছে। পায়ের দিকে খোলা জানলাটা দিয়ে ঝিরঝির করে রাতের হাওয়া এসে ঢুকছে। রাতের অন্ধকারে নিঃশব্দে হিম ঝরছে, তারই আভাস মধ্যরাতের ঠান্ডা হয়। অন্ধকারে আকাশের কোলে শূন্যে স্থির হয়ে আছে ইতস্তত কয়েকটি আকাশ প্রদীপের আলো। দূরে আরও দূরে বিক্ষিপ্ত তারকার দল নৈশরাত্রির শিয়রে জাগে। ভিতরে আসতে পারি? হঠাৎ একটা মোটা গলার স্বর শোনা গেল। চমকে উঠলাম। এত রাত্রে আবার কে ঘরের মধ্যে আসতে চায়? রক্তলোভী কোনো নিশাচর নয় তো? রক্তের লোভে এসে হাজির হয়েছে। বললাম, কে? দরজাটা বন্ধই ছিল। এগিয়ে গেলাম দরজার দিকে একটু। দরজাটা একবার খুলুন না। কে? আবার প্রশ্ন করলাম। চিনতে পারবেন না, আমি আপনার পরিচিত তো নই। দয়া করে দরজাটা যদি খোলেন। দরজা খুলতেই যেন এক ঝলক ঝোড়ো হাওয়ার মতোই আমাকে দ্রুত এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে আগন্তুক আমার শয়নঘরে এসে প্রবেশ করলেন। চমকে সরে গিয়ে আগন্তুকের দিকে দৃষ্টিপাত করলাম। আগন্তুক ততক্ষণে অনাহতাই ঘরের একটি সোফা অধিকার করে বসে পড়েছেন। তার মাথায় একটি ফেল্টের ক্যাপ, পরিধানে মস্ত মপ কালারের দামি স্যুট, মুখখানি নিখুঁতভাবে কামানো, চোখে কালো কাঁচের সেলুলয়েড ফ্রেমে আটা চশমা। কি আপনি? ভয় পাবেন না, বসুন। আমি চোর, ডাকাত বা খুনি নই। আগন্তুকের সামনে এসে আমি আরেকখানা সোফা অধিকার করে বসলাম। আগন্তুকের দিকে তাকালাম। মুখখানা হাড় বের করা, রুক্ষ কঠিন। চোয়ালের দুপাশে হাড় দুটো বয় আকারে দৃষ্টিভাবে সামনের দিকে উঁচু, সজাগ হয়ে উঠেছে। কপালের দুপাশে শিরাগুলো দড়ির মতো জেগে আছে। চোখের দৃষ্টি যেন ধারালো ইস্পাতের ফলার মতো ঝকঝক করছে। বলুন তো, কি আপনি? কি চান? আবার প্রশ্ন করি। আপনি তো সুব্রত রায়, কিরিটি রায়ের সহকারী ও বন্ধু। হ্যাঁ, কিন্তু আপনি? ব্যস্ত হবেন না বলছি, আমারও পরিচয় একটা আছে বইছি। এক গ্লাস ঠান্ডা জল খাওয়াতে পারেন? অনেকটা পথ তাড়াতাড়ি এসে বড্ড পিপাসা পেয়েছে। ভোলা, ভোলা! চিৎকার করে ভৃত্যকে ডাকলাম। ভোলা আপনার চাকর বুঝি? বোধহয় সে বাড়িতে নেই। বাড়িতে ঢুকবার সময় দেখলাম সদর দরজাটা শুধু ভেজানো রয়েছে। প্রথমে কড়া নাড়লাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। সামনেই সিঁড়ি দেখে সোজা উপরে উঠে এসেছি। ওদিককার জানলা দিয়ে আলো জ্বলতে দেখে বুঝেছিলাম ঘরে নিশ্চয়ই কেউ আছেন, তবে জেগে আছেন ভাবিনি। বড্ড পিপাসা পেয়েছে, যদি আমাকে এক গ্লাস জল। ভদ্রলোক কথাগুলো একটানা বলতে বলতে থেমে গেলেন। আমি সোফা হতে উঠে গিয়ে সরাই থেকে কাঁচি গ্লাসে করে জল এনে ভদ্রলোকের সামনে ধরে বললাম, এই নিন। জলের গ্লাসটা আমার হাত থেকে নিয়ে এক চুমুকে গ্লাসটা শূন্য করে পাশে ত্রিপয়ের রাখতে রাখতে ভদ্রলোক বললেন, ধন্যবাদ। তারপর একটু থেমে বললেন, এত রাত্রে হঠাৎ এমনি করে বলা নেই কওয়া নেই, আমাকে ঘরে ঢুকতে দেখে খুব আশ্চর্য হয়ে গেছে নিশ্চয়ই সুব্রতবাবু। অবশ্য তা হবারই কথা। বলতে বলতে ভদ্রলোক যেন অত্যন্ত পরিশ্রান্ত হয়ে চোখের পাতা দুটি মোজালেন। ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। চোখ দুটি তখন আর দেখার উপায় নেই, কেননা নিমিলিত আঁখি পল্লবের অন্তরালে অদৃশ্য হয়ে গেছে। টেবিল ল্যাম্পের আলোয় খানিকটা রশ্মি তীর্যক ভঙ্গিতে আগন্তুকের ডান দিকে কপালে ও গালের খানিকটা আলোকিত করে তুলেছে। ভদ্রলোক কিছুক্ষণ চুপচাপ আবার বসে রইলেন। তারপর আবার একসময় একটা নিঃশ্বাস ছেড়ে রাত্রির কঠিন স্তব্ধতা ভঙ্গ করে বললেন, সুব্রতবাবু, আপনি হয়তো আমার পরিচয় পাওয়ার জন্য উৎসুক হয়ে উঠেছেন। আমার নাম শৈলেশ্বর সেন। কোনো একটা বিশেষ কারণে নিজেকে অত্যন্ত বিপন্ন বোধ করে এত রাত্রে আমাকে আপনার কাছে গোপনে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আসতে এক প্রকার বাধ্য হয়ে হয়েছে। দাঁড়ান 1 মিনিট। বলতে বলতে শৈলেশ্বরবাবু সোফা থেকে উঠে বলেন এবং আমার শয়নঘরের ভেজানো দরজাটা বন্ধ করে এলেন। শৈলেশ্বর বলেন, আসবার সময় নিচের সদর দরজাটা খিল তুলে বন্ধ করে দিয়ে এসেছে। বলতে বলতে ভদ্রলোক আবার চোখ তুলে চশমার কাঁচের ভিতর দিয়ে আমার দিকে যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। বাড়িতে আর কেউ নেই বুঝি? সনত ও রাজু, ওরা দুজনে মাকে নিয়ে কিরিটির সঙ্গে শিলং গেছে বেড়াতে। এখানে আমি একাই, ভোলা চাকর আর রাম ঠাকুর সম্বল, দালানটি পর্যন্ত ভাগলবা। তাহলে বাড়ি দেখছি খালি? আগন্তুক ভদ্রলোক বলেন। তা যা বলেন, হাসতে হাসতে জবাব দিলাম। শুনুন সুব্রতবাবু, আমি কেন এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এসেছি তাহলে খুলেই বলি।
এই যে দেখছেন আমার ডান হাতের অনামিকা একটি সোনার আংটি, এই বলে ভদ্রলোক ডান হাতখানি আমার সম্মুখে প্রসারিত করে ধরলেন। আমি চেয়ে দেখলাম ভদ্রলোকের ডান হাতের অনামিকা একটি সাপ আংটি। আংটির সাপের মাথায় মটরের আকৃতিতে একটি নীল পাথর বসানো। আংটির পাথরটা বুঝি নীলা? আমি শৈলেশ্বর বাবুকে প্রশ্ন করলাম। হ্যাঁ, রক্তমুখী নীলা ছিল। ভদ্রলোক মৃদুস্বরে জবাব দিলেন। ছিল মানে? এখনো তো মনে হচ্ছে নীলাই। না, এটা নীলা নয়, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। নীল রঙের কাঁচ? তবে কি ওটা সত্যি নীলা নয়? এই বলে আমি বিস্মিতভাবে ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। শৈলেশ্বরবাবু ঘাড় নাড়লেন না। তারপর একটুক্ষণ চুপ করে থেকে মৃদুস্বরে বললেন, সুব্রতবাবু, আপনাকে এত রাতে অন্যায়ভাবে বিরক্ত করতে আসবার কারণ আমার আংটির রক্তমুখী নীলাটি হারিয়ে গিয়েছে তাই। যেমন করে যে উপায় হোক আপনার নীলাটি আমাকে উদ্ধার করে দিতেই হবে। বলতে বলতে সহসা ভদ্রলোক ঝুঁকে পড়ে তার দুহাত দিয়ে আমার ডান হাতটা চেপে ধরলেন। সুব্রতবাবু, লক্ষ লক্ষ টাকার লোহার কারবার আমার, ব্যাংকেও আমার বহু টাকা সঞ্চিত আছে। নীলাটির বিনিময়ে আমি সব দিতে রাজি আছি। আপনি আমার নীলাটি শুধু যে করে হোক উদ্ধার করে দিন। আমি আপনার কৃতদাস হয়ে থাকি। উত্তেজনায় শৈলেশ্বর ও কণ্ঠস্বর কাঁপতে লাগলো। আমি আমার হাতের উপরে রক্ষিত শৈলেশ্বরবাবুর হাতটির উপর মৃদু চাপ দিয়ে বললাম, ব্যস্ত হবেন না শৈলেশ্বরবাবু, আমার কথা বিশ্বাস করুন। নীলা যদি সত্যি কেউ চুরি করে থাকে, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেটা উদ্ধার করে দিতে। আর আমার বন্ধু কীর্তিকে তো জানেন, আমি যদি না পারি তাকে আমি তার করে দেবো, সে এলে আপনার নীলা ফিরে পাবেনি। আমাকে বাঁচালেন সুব্রতবাবু। ভদ্রলোক একটা স্বস্তি নিঃশ্বাস ফেলেন। কিন্তু ব্যাপারটা আমাকে সব এবারে খুলে বলুন তো শৈলেশ্বরবাবু, কোনো কথা গোপন করবেন না। জীবনে কোনো কথা গোপন করলে আমার অনুসন্ধানে ব্যাঘাত ঘটবে। আর তাছাড়া আপনার ও আমার মধ্যে যদি একটা ভালো রকম বোঝাপড়া না থাকে, তবে আমার পক্ষে কারো হয়ে কাজ করা সম্ভব হবে না। সে কথা আপনাকে আগে থেকেই কিন্তু জানিয়ে রাখছি। নিশ্চয়ই নিশ্চয়ই, সে কথা 100 বার। শৈলেশ্বরবাবু বলতে লাগলেন, সুব্রতবাবু, নীলাটার একটা ছোট্ট ইতিহাস আছে। আমার বয়স বর্তমানে 56 বছর। বছর 15 আগে আমার বয়স যখন 41 বছর, তখন আগ্রা একটা নিলামে এক বিখ্যাত পার্সি মার্কেন্টের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে ফিত সেই রক্তমুখী নীলাটা আমি কিনেছিলাম। নীলাটা এই সাপ আংটির মাথাতেই বসানো ছিল। সেই পার্সি মার্চেন্টের ছিল প্রকাণ্ড পাবলিশিং বিজনেস। এই রক্তমুখী নীলার আংটিটা পরার পর থেকে তার ব্যবসায় হু হু করে লাভ হতে থাকলো। এমন সময় হঠাৎ একদিন সকালে পার্সি মার্চেন্টকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। ভদ্রলোক নিজের রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেছে। ভদ্রলোকের সংসারে আপনার বলতে আর কেউ ছিল না। থাকবার মধ্যে ছিল এক দূর সম্পর্কীয় ভাগ্নে। ওই আকস্মিক দুর্ঘটনার সংবাদ নিয়ে এদিকে ভাগ্নের কাছে তার গেল। ওই দুর্ঘটনার দিন তিনেক পরে শোনা গেল এই পাশের মার্চেন্টের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি 1 লক্ষপতি সুদকরের কাছে বাঁধা আছে। উনি নাকি একটা নূতন ইনভেস্টমেন্টের টাকা ঢালতে গিয়ে মৃত্যুর আগে 7 দিনের মধ্যেই যথাসর্ব খুইয়েছিল। মার্চেন্টের সব সম্পত্তি নিলামে উঠল। আমি তখন আগ্রায় আমার এক বন্ধুর বাসায় পুজোর ছুটি কাটাচ্ছি। বন্ধুর মুখে নিলামের কথা শুনে সেখানে গেলাম। কেননা খুব ছোটবেলা থেকেই নিলামে জিনিসপত্র কিনা আমার একটা নেশা ছিল। সেখানে গিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে নীলার আংটিটিও দেখলাম। চমৎকার আংটিটি। শুনলাম নীলা আংটিটার একটা ইতিহাস আছে। আংটিটি ছিল বাংলার শেষ স্বাধীন নবাব মীর কাসেম আলীর। একদিন রাত্রে নবাব যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন কোনো গুপ্তচর তার আঙুল হতে আংটিটা চুরি করে নিয়ে যায় এবং তারই কিছুকাল পরে উদয়নালা দুর্গের পতন হলো এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার শেষ আশার প্রদীপটুকুও নিভে গেল। তারপর বহু হাত ও বহু উত্থান পতনের মধ্য দিয়ে ঘুরে ঘুরে আংটিটা পাঠান দস্যুর হাতে পড়ে। দস্যুটি ধরা পড়ার পর গভর্নমেন্টের হাতে আংটিটা যায় এবং সেখান থেকে পার্সি মার্চেন্টটি 21 টাকায় আংটিটি কিনে নেয়। একটা সুদৃশ্য কারুকার্য খটিত রূপোর ডিশে আংটিটি রক্ষিত ছিল। সোনার একটা সাপ আংটি। একটি সাপ, একটি সরু সোনার তারের মতো, তারই মাথায় সুবৃহৎ মোটর ডানার মতো রক্তমুখী নীলা বসানো। নিস্ফটিকের মধ্যে যেন একটি রক্ত দ্যুতি, নীলাভ 1 ফোঁটা জমাট রক্ত যেন। আশ্চর্য সুন্দর। অন্ধকারে আংটির পাথরটা সাপের চোখের মতো জ্বলে। সমস্ত দিন রাত্রে আলোর তারতম্যের জন্য পাথরের মধ্যে রঙের রূপান্তর ঘটে। বলা বাহুল্য, আংটিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তখনই মনে মনে স্থির করলাম, যত দামেই হোক আংটিটি আমি কিনব। আমি ওর আরেকজন আমার চাইতে বয়সে কিছু বড় পার্সি ভদ্রলোকের মধ্যে দর কষাকষি চলতে লাগলো নীলাটা নিয়ে। শেষটায় 3,500 টাকা দিয়ে আংটিটি আমি কিনে নিলাম। তখনই আঙুলে পড়লাম আংটিটা। আপনাকে বলবো কি সুব্রতবাবু, আংটিটা আঙুলে পড়বার সঙ্গে সঙ্গে সর্বশরীর আমার যেন সহসা রোমাঞ্চিত হয়ে উঠল। একটা বিদ্যুৎ প্রবাহ যেন আমার শরীরে সমগ্র স্নায়ুকোষকে তরঙ্গায়িত করে গেল। মাথাটার মধ্যে কেমন যেন ঝিমঝিম করে উঠল। বন্ধুর সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এলাম। সেই দিনই সন্ধ্যাবেলা কাজের দিকে বেড়াতে গেছি। সঙ্গে আছে কলকাতা হতে আগত জীবন কুমার সেন নামে আমাদের এক বন্ধু। তাদের পাষাণ চত্বরে আমরা 3 বন্ধু বসে আছি।
এমন সময় অদূরবর্তী ধূসর সীমান্তের শীর্ষ ছুঁয়ে চাঁদ দেখা দিল। তাদের শ্বেত শুভ্র সুকঠিন পাষাণ গাছটি চাঁদের আলো যেন গলে পড়ছে। তিনজনই তন্ময় হয়ে সে অপূর্ব দৃশ্য উপভোগ করছে। সহসা আমার ডান হাতের উপরে আর যেন মৃদু স্পর্শ পেয়ে চমকে তাকালাম। এক অশীতিপর বৃদ্ধ পার্সি ভদ্রলোক, তার পরিধানে সিল্কের চোগা চাপকান, মাথার শুভ্র চুল, আবক্ষ বিলম্বিত শুভ্র দাড়ি। তিনি হঠাৎ বেকায়দাভাবে চলতে গিয়ে আমার হাতের পরে পা দিয়ে ফেলেছেন অজান্তে। ভদ্রলোক অনুতাপ মিশ্রিত ভাঙা গলায় বলেন, মাফ খিজিয়ে, মুঝে আপকো নেহি। আমি তাতে বললাম, না না, এতে আর কি, তাছাড়া আমারও তো তেমন বিশেষ কিছু লাগেনি। বৃদ্ধ ভদ্রলোক সবিনয় ক্ষমা প্রার্থনা করে কুণ্ঠিতভাবে চলে গেলেন। আমরা আরও কিছুক্ষণ সেখানে বসে রইলাম, তারপর আমরা উঠে পড়লাম। বন্ধু নিজের মোটরে করে তাজ দেখতে গিয়েছিল। তাজের গেটের বাইরে ড্রাইভার আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আমার অন্য দুই বন্ধু উঠে পড়েছেন। আমি গাড়ি ফুটবতে পা দিয়ে উঠতে যাবো, আমার সঙ্গে রাত্রি জমাট স্তব্ধতা ভঙ্গ করে পিস্তলের গর্জন শোনা গেল। সঙ্গে সঙ্গে গাড়ির সামনে কাছে খানিকটা ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমরা সবাই তটস্থ হয়ে উঠলাম। আমার বন্ধু জীবনবাবু যেমন সাহসী তেমনি গুন্ডা ধরেন। দরজা খুলেই লাফ দিয়ে নেমে পড়লো। ডান দিকটা সিঁড়ি ভেঙে তাজবাজারে যেখানে পাথর ও নানাবিধ শৌখিন জিনিসপত্র বিক্রি হয় সেদিক পানে ছুটল। আমরা হতভম্ব হয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণ পর জীবন কুমার ফিরে এলো। সে বলল, না, কাউকে দেখা গেল না, সে পালিয়েছে। আকস্মিক দুর্ঘটনার কথা ভাবতে ভাবতে আমরা গাড়িতে চেপে রওনা হলাম বাড়ির দিকে। তাজ গেট হতে বার হয়ে কংক্রিটের সরু রাস্তা বরাবর আগ্রা ফোর্ট স্টেশন পর্যন্ত চলে গিয়েছে। রাস্তার দুপাশে নানা রকম গাছপালা মৃদু চন্দ্রালোকে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে, যেন স্বপ্নের মতো। মাঝে মাঝে হাওয়ায় মৃদু মৃদু দোলায় পাতাগুলো শিপ শিপ শব্দ করে উঠছে। আমাদের গাড়ি ছুটে চলেছে। গাড়ির মধ্যে আমরা সকলেই চুপচাপ বসে আছি, কারো মুখে কথা নেই। ঘটনাটা যেন আগাগোড়া রহস্যময়। সেদিন গভীর রাত্রে দোতলা ঘরে আমি আর জীবন কুমার পাশাপাশি শয়ন করেছি। সহসা একসময় একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার। খোলা জানলা পথে আকাশের দিকে তাকালাম। তারায় ভরা এক টুকরো আকাশ, যেন ঘুমের ঘরে স্বপ্নের একটুখানি ছোঁয়া। চাঁদ বোধহয় তখন আকাশের এক প্রান্তে হেলে পড়েছে। আবার খসখস শব্দ। মনে হলো কে বুঝি নিঃশব্দ পদসঞ্চয়ে ঘরের মধ্যে চলে বেড়াচ্ছে। কে বলে উৎকণ্ঠ হয়ে উঠলাম। নিশ্চয় কেউ ঘরের মধ্যে এসে ঢুকেছে, কিন্তু কে? চোখের দৃষ্টি যথাসম্ভব তীক্ষ্ণ করে শুয়ে শুয়ে মৃদু আলো ছায়া ভরা ঘরের চারপাশে তাকাতে থাকলাম। একসময় চোখে পড়ল একটি লম্বা অস্পষ্ট ছায়ামূর্তি, নিঃশব্দে অন্ধকারে দুলতে দুলতে যেন আমার শয্যার দিকে অতি সাবধানে পায়ে পায়ে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি, অস্পষ্ট দেখতে পাচ্ছি, সমগ্র শরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠছে। ছায়ামূর্তি নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণে ভালো করে শিয়রের কাছে দণ্ডায়মান মূর্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। এক মুখ ভর্তি কালো কালো দাড়ি নিয়ে সেই মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। অস্পষ্ট আলো ছায়া তার চোখের মনি দুটো যেন ঝকঝক করে জ্বলছে, দুখণ্ড অঙ্গারের মতোই। কি ক্রূর বিভৎস সেই দৃষ্টি! যেন কুৎসিত ভয়ঙ্কর একটা বন্য লালসায় সেই দৃষ্টির মতো লেলিহান হয়ে উঠেছে। মূর্তির গায়ে একটা কালো রঙের চাদর, চাদরটা মাথার উপর ঘোমটার আকারে তুলে দেওয়া, ঘোমটাটা কপাল পর্যন্ত নেমে এসেছে। হাত দুটি বুকের উপর ভাঁজ করে মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। ইচ্ছা হচ্ছিল চিৎকার করে বাড়ির সকলকে জাগিয়ে তুলি, কিন্তু কি সম্মোহন দৃষ্টি যে সে ক্ষুদিটা চোখের তারা! কণ্ঠের সমস্ত শক্তি যেন আমার অবশ হয়ে গেছে। ধীরে ধীরে একসময় লোকটা তার চাদরের ভিতরে তো একটা দীর্ঘ হাত বের করে বিছানার এক পাশে রক্ষিত আমার ডান হাতটা চেপে ধরতেই আমি ধর্মর করে উঠে বসে চিৎকার করলাম, চোর চোর! বিদ্যুৎ আমার ডান হাতের আঙুলে একটা যেন মোচড় দিয়ে মূর্তিটা খোলা জানলা দিয়ে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। আমার চিৎকার শুনে জীবন ততক্ষণে ঝরমর করে সোজা উঠে বসে। বাড়ির সকলে জেগে উঠল। আমার মুখে সব কথা শুনে সকলে মিলে খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কাউকে দেখা গেল না। মাটি থেকে দোতলার জানলা প্রায় 8-9 ফুট উঁচু হবে। সাধারণ মানুষের পক্ষে সেখানে লাফ দিয়ে পালানো এক প্রকার অসম্ভব। বন্ধুরা বললে, ওই রক্তমুখী নীলাটা হাত থেকে খুলে ফেলে, ওটা হয়তো যত নষ্টের গোড়া, ওটা আঙুলে পড়া অবধি যত ব্যাপার ঘটছে। আমি বললাম, তা হোক, ওটা আমি খুলবো না আঙুল থেকে, যত বিপদই আমায় আসুক, শেষ পর্যন্ত মরতে হয় তাও স্বীকার। এই পর্যন্ত বলে ভদ্রলোক একটু থামলেন। তারপর আমি ভদ্রকে মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, তার পরের দিনই আগ্রা থেকে ফিরে এলাম। দীর্ঘ 1 বছর আমার কোনো বিপদ আপদ ছিল না। এদিকে ব্যবসাতেও আমার দিনের পর দিন খুব বেশি উন্নতি হতে লাগলো। এমন সময় বোম্বাই এক পার্সি মার্চেন্টের সঙ্গে আমার আলাপ হয়। অমন চমৎকার ভদ্রলোক ব্যবসায়ীদের মধ্যে আমি ইতিপূর্বে দেখিনি। তিনি আমার নতুন হার্ডওয়্যার ব্যবসায় অংশীদার হলেন। বলা বাহুল্য, নতুন ব্যবসাতে আমার প্রচুর লাভ হতে লাগলো। এমনি করে আরও 12টি বছর কেটে গেল। কিন্তু হঠাৎ গত বছর থেকে দেখছি ব্যবসায় আমার অত্যন্ত ক্ষতি হচ্ছে। পরপর হাজার হাজার 3-4টে ট্রানজ্যাকশন একবার নষ্ট হয়ে গেল। একদিন দুপুরবেলা নিজের প্রাইভেট রুমে বসে বসে এইসব কথা ভাবছি। সহসা আমার আংটির কথাটা মনে পড়ে গেল। আংটিটার দিকে ভালো করে তাকালাম।
কিন্তু আংটির পাথরটা যেন কেমন মনে হলো। নীলাভ পাথরটা থেকে যে একটা রক্ত দুটি ফুটে বের হয়, সেটা তো কই দেখা যাচ্ছে না। চমকে উঠলাম। এখন তক্ষুনি গাড়ি চেপে বউবাজার এক জুয়েলারের দোকানে গেলাম। জুয়েলার আমার যথেষ্ট পরিচিত। আংটির পাথরটা পরীক্ষা করে বললেন, ওটা আসল নীলা পাথরই না, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। আমার মাথা ঘুরে গেল। চারদিকে অন্ধকার দেখলাম। বাড়িতে ফিরেই পুলিশে সংবাদ দিলাম। বাড়ির সব চাকর ফাকরদের নানাভাবে চেরা শুরু করে দিলাম, কিন্তু কোনো সুবিধাই হলো না। আমার কিন্তু মন ভেঙে গেল। পাগলের মতো দিবারাত্র পাথরটার কথাই চিন্তা করতে লাগলাম। এমন সময় সহসা একটা বেনামি চিঠি রেজিস্টারে ডাকে ফেলাম। এই দেখুন সেই চিঠি। ভদ্রক আমি বুক পকেটের মধ্যে হাত ঝুঁকে একটা মলিন খাম বের করে দিলাম। চিঠিটা টেবিল ল্যাম্পের সামনে উঁচু করে ধরলাম। পরিষ্কার ইংরেজি টাইপে লেখা। তার বাংলা তর্জমা করে দাঁড়ায়, প্রিয় শৈলেশ্বর, তোমার আংটির নীলা হারায়নি। 8 মাস আগে আমি সেটা চুরি করেছি, তোমার আংটি সমেত। তোমার হাতের আঙুলে যে আংটি আছে সেটা একটা মিকি পাথর বসানো অন্য আংটি। শুনলাম তুমি পুলিশের সাহায্য নিয়েছ, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মিথ্যা সময় ও অর্থের অপব্যয় হবে মাত্র। কারণ এই জীবনে আর তোমার সেটা ফিরে পাওয়ার কোনো আশাই নেই জানো। অতএব বুদ্ধিমানের মতো গোলযোগ না করে চুপচাপ থাকাই বলো। চুপ করে যাও এবং কেস তুলে নাও। ইতি DY 10441। তোমার আর। আমি 3-4 বার আগাগোড়া চিঠিটা পড়ে শৈলেশ্বরবাবু মুখের দিকে তাকালাম। এখন বুঝতে পারছেন বোধহয় কেন এত গোপনে এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এসেছি। শৈলেশ্বরবাবু বলেন, আচ্ছা 8 মাস আগে এমন কোনো ঘটনা যে উপলক্ষ ঘটেছিল যে আপনি কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন? না, তেমন কিছু তো মনে পড়ছে না। তাছাড়া অনেক দিন আগেকার কথা। 8 মাস আগে আপনি কোথায় ছিলেন? মিরাটে ব্যবসা সংক্রান্ত একটা ট্রানজাকশনের কাজে আমিও আমার বন্ধু সেখানে মাসখানেক ছিলাম। আপনার পার্শ্বিক বন্ধু লোক কেমন? আগেই তো বলেছি, অমন অমায়িক ভদ্র রুচি সম্পন্ন লোক বড় একটা আমার চোখেই পড়েনি। বয়স কত বলে মনে হয়? তা 50 কি 60 হবে বোধ করি। পুলিশ কি এখন আপনার কেস ইনভেস্টিগেট করছে মিস্টার সেন? না, চিঠি পাবার পরই কেসটা আমি উইথড্র করে নিয়েছি। বেশ করেছেন, কিন্তু আজকের মতো এই চিঠিটা আপনাকে আমার কাছে রেখে যেতে হবে। কাল সকালে হোক কিংবা রাত্রি হোক, সুবিধা মতো আমি আপনার সঙ্গে গিয়ে দেখা করব। আপনি বাসা থেকে কোথাও বেরোবেন না। তাছাড়া আপনার বাড়িতে তো ফোন আছে। আগে আছে। এবার তাহলে আপনি বাড়ি যান, রাত্রি প্রায় শেষ হতে চলবে। শৈলেশ্বরবাবুকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। খোলার সামনে গিয়ে দেখি সেটা বাড়ি ফিরে সদর দরজা বন্ধ থেকে বাইরের বকে শুয়ে পড়ে দিব্যি নাক ডাকাচ্ছে। ভোলাকে জাগিয়ে ঘরে ডেকে নিয়ে সদর দরজা বন্ধ করে দিলাম। তারপর উপরে এসে শুয়ে পড়লাম। পরদিন দুপুরে অপ্রত্যাশিতভাবে কিরিটি শিলং হতে ফিরে এলো। আমি ওই সময় বসে মিস্টার শৈলেশ্বর সেনের রেজিস্ট্রারে ডাকে পাওয়া চিঠির তলাকার সাংকেতিক অক্ষরগুলো বুঝবার চেষ্টা করছি। ওহে মিলিয়ানেয়ার! চমকে মুখ তুলে দেখি খোলা দরজার সামনে দাঁড়িয়ে ঘন্টা আমার কিরিটি। কিরিটি? আনন্দে আমার স্বর বুঝে এলো। হ্যাঁ কিরিটি, কিন্তু এত মনোযোগ দিয়ে কি পড়া হচ্ছিল শুনি। একটা চিঠি। কার চিঠি? কিরিটি হাসতে হাসতে এগিয়ে এলো। দেখো না। চিঠিটা আমি কিরিটির দিকে এগিয়ে ধরলাম। কিরিটি হাত থেকে চিঠিটা নিয়ে গুনগুন করে পড়তে লাগলো। তারপর সহসা চিঠি শেষের ওই সাংকেতিক লেখাগুলোর কাছে এসে থেমে গিয়ে বলল, তারিখ দেখছি 10/4/41, আজ হলো 24/41। দিন 10 আগে আর চিঠি, কিন্তু BY কথাটা কি? আর নিচের এই নামের বদলে র অক্ষরটি বা কি মিন করছে? নামের অক্ষর নয় তো কি? কি নাম? রজত, রনেন, রমেন, রমেশ। আমি কিন্তু কিরিটিকে এবার বাধা দিয়ে বললাম, তোমার খাওয়া দাওয়া হয়েছে কিরিটি? না, ট্রেন থেকে নেমে সোজা এখানে চলে এসেছি। বলতে বলতে কিরিটি আমার পাশে একটা খালি সোফায় টান টান হয়ে শুয়ে পড়ল। রাজু ওরা আসেনি? না, তাদের শৈলাবাসে আকাঙ্ক্ষা এখনো মেটেনি। কি আর করি, হাত পা গুটিয়ে অমন দিন রাত্রি চুপচাপ বসে থাকতে থাকতে কেমন যেন জমাট বেঁধে যাওয়ার জোগাড় হয়ে উঠেছিল। কাজে আমি আর থাকতে পারলাম না। জঙ্গলিকে নিয়ে সোজা চলে এলাম। জঙ্গলিকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিয়ে বরাবর তোমার এখানেই চলে আসছি। এখান থেকে স্নান পর্ব সেরে তবে গৃহে গমন। ইতিমধ্যে হীরা সিং গাড়ি নিয়ে আসবে। আর দেরি করো না, তবে তুমি স্নানের ঘরে যাও। আমি ততক্ষণে ভোলাকে দিয়ে কাপড় আর টাওয়েল পাঠিয়ে দিচ্ছি। কিরিটি স্নান ঘরের দিকে চলে গেল। বিকেলের দিকে কিরিটি আমাদের বাড়িতে এলো। ভোলা গরম গরম চা ও টোস্ট দিয়ে গেছে। চা খেতে খেতে কিরিটিকে গত রাত্রের ঘটনা আনুপূর্বিক সব খুলে বললাম। সমস্ত ঘটনা শোনবার পর কিরিটি একটা সিগারেট অগ্নিসংযোগ করতে করতে বললে, মাস্টার, তোমার সকালে সেই চিঠির রহস্য আমার কাছে এতক্ষণে খোলসা হয়ে গেল। কথা কয়টি বলে কিরিটি একবার পিতাহ ধোঁয়া মুখ থেকে উদ্গীরণ করলেন। কি অর্থ কি? আমি উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করলাম। জলের মতো সোজা, কিন্তু কথা হচ্ছে, সত্যি কি তুমি নীলাটা উদ্ধার করতে চাও নাকি? নিশ্চয়ই। তবে বোম্বে যেতে হবে। বোম্বে যেতে হবে? তার মানে? মানে আবার কি? বলছি তো বোম্বে যেতে হবে। বাট আই এম টু টায়ার্ড। এমন সময় ক্রিং ক্রিং করে পাশের টেবিলে রক্ষিত টেলিফোন বেজে উঠল। এগিয়ে গিয়ে রিসিভার তুলে বললাম, হ্যালো, ইয়েস, সুব্রত রয় স্পিকিং। হ্যাঁ, কি বললেন? বেরিয়ে যাচ্ছেন? জরুরি কাজ আপনার সেই পার্সি পার্টনারের সঙ্গে? আজ তাহলে যাব না। সহসা কিরিটি আমাকে বাধা দেয়। সুব্রত,
ওকে যেতে বারণ কর এবং বলো ওর পার্সি পার্টনারের সঙ্গে আজকে যেন কোথাও না যান। আমরা আর ঘন্টাখানেকের মধ্যে ওর সঙ্গে দেখা করব। আর জিজ্ঞাসা করো তো পার্সি মার্চেন্টটি এখানে কোথায় থাকেন। কিরিটির কণ্ঠে একটা ভয়ঙ্কর আদেশের সুর। আমি কিরিটির কথা মতো তক্ষুনি মিস্টার সেনকে সবই খুলে বললাম। মিস্টার সেন আপত্তি জানালে বললেন, তার পার্সি বন্ধুটি গত সপ্তাহে কলকাতায় এসেছেন, গ্র্যান্ড হোটেলকে স্যুট নিয়ে আছেন। আজ রাতে দিল্লি এক্সপ্রেসে মিস্টার সেনকে নিয়ে কি একটা বিজনেসের ব্যাপারে তাঁদের পাটনা যাওয়ার কথা। আমি তখন মিস্টার সেনকে কিরিটি আসবার সংবাদ দিয়ে বললাম, আমি কিরিটিকে তার নীলা সম্পর্কে সব কথা বলেছি এবং কিরিটির ইচ্ছা অনুযায়ী তাকে আমি থাকতে বলেছি। মিস্টার সেন বললেন, বিজনেসের ব্যাপারে পাটনায় তাদের যেতেই হবে, না গেলে সমূহ ক্ষতি। তবে ট্রেন সেই রাত্রি 10:30টায়। বাড়ি থেকে রাত্রি 9টার পর রওনা হলেও কোনো ক্ষতি নেই। এর মধ্যে যদি আমরা তার সঙ্গে একবার দেখা করি তো ভালো হয়। আর পাশি বন্ধুটিও এখনই সেখানে আসতেন, তার সঙ্গে আলাপ করিয়ে দেবেন। তিনিও সব জানেন নীলা চুরির কথা এবং তাকে সব কথা আজকেই উনি নাকি দুপুরে বলেছেন। আমি কিরিটিকে মিস্টার সেনের বক্তব্য সব বললাম। কিরিটি বলে, তবে মিস্টার সেনকে বলো যে আমরা না যাওয়া পর্যন্ত উনি যেন বাড়ি থেকে কোথাও না বের হন। আমরা ঘন্টাখানেকের মধ্যেই যাচ্ছি। আমি কিরিটির নির্দেশ মতো মিস্টার সেনকে ফোনে তাই বলে দিলাম। মিস্টার শৈলেশ্বর সেনের বাড়ি হাজরা রোডে। টালিগঞ্জে কিরিটির বাড়ি হয়ে আমরা যখন মিস্টার সেনের বাড়িতে হাজির হলাম তখন সন্ধ্যার সময় উত্তীর্ণ হয়ে গেছে। হাজরা রোডের উপরেই প্রকাণ্ড তিতল রঙের সাদা বাড়ি। বাড়ির সামনে লোহার গেট, গেটে নেপালি দারোয়ান। গেট থেকে লাল কাকড় বিছানো পথ বরাবর গাড়ি বারান্দা নিচ পর্যন্ত গেছে। দুপাশে টেনিস লন ও নানা জাতীয় মৌসুমী ফুল পাতাবাহার গাছের সৌন্দর্য সমাবেশ। কেরাসিন গাড়ি বারান্দা নিচে গাড়ি থামাতেই আমাদের নজরে পড়ল অন্যদিকে আরেকখানা সিডন বডি কার দাঁড়িয়ে আছে। বিয়ারা আমাদের পথ দেখিয়ে উপরে নিয়ে গেল। দোতলার কোণের দিককার একখানি ঘরে মিস্টার সেন ছিলেন। আমাদের আসার সংবাদ পেয়ে কলস্বরে অভিনন্দন করে ঘরের মধ্যে ডেকে নিয়ে আসুন আসুন। আমরা তিনজনে ঘরের মধ্যে প্রবেশ করলাম। সর্বাগ্রে আমি, মাঝখানে কিরিটি ও পশ্চাতে মিস্টার সেন। মাঝারি গোছের একখানা ঘর। ঘরের মেঝেতে সবুজ রঙের মূল্যবান কাশ্মীরি কার্পেট বিছানো। কালো পাথরের তৈরি ঘরের মাঝখানে একটি শ্বেত পাথরের টেবিলের উপর রক্ষিত ব্রোঞ্জের তৈরি মার্কারির প্রতিমূর্তি। ঘরের দুপাশে সোফা পাতা, তারই একটা অধিকার করে একজন শ্বেত শ্বশ্রু বৃদ্ধ পার্সি ভদ্রলোক উপবিষ্ট। ভদ্রলোকের চোখে কালো কাঁচের চশমা। আমরা সকলে এক একটি সোফা অধিকার করে বসলাম। তারপর কিরিটিকে দেখিয়ে মিস্টার সেনকে বললাম, মিস্টার সেন, ইনি আমার পরম বন্ধু কিরিটি রায়। আর কিরিটি, ইনি মিলিয়নিয়ার আয়রন মার্চেন্ট মিস্টার শৈলেশ্বর সেন। দুজনে দুজনকে অভিবাদন ও প্রত্যভিবাদন জানালেন। এবারে মিস্টার সেন অদূরে উপবিষ্ট কালো চশমা চোখে পাশি ভদ্রলোককে দেখিয়ে বলেন, ইনি আমার অংশীদার ও বিশিষ্ট বন্ধু মিস্টার রুস্তমজি মেটা, আর ইনি সুব্রত রায়, আমার নবলব্ধ বন্ধু। মিস্টার মেটা হাত তুলে নমস্কার করতে করতে বললেন, গ্ল্যাড টু মিট ইউ মিস্টার রয়। কিছুক্ষণ এটা ওটা আলাপ আলোচনার পর শ্বশুর একটা কিরিটি মিস্টার মেটার দিকে তাকিয়ে বলে, আপনার চোখ কি খারাপ নাকি মিস্টার মেটা? মেটা মৃদুস্বরে জবাব দিলেন, হ্যাঁ, মানে মাস কয়েক যাবৎ আমার একটি মাত্র চোখ উইক হয়ে পড়েছে। তার মানে? কিরিটি প্রশ্ন করলেন। মানে আমার একটি চোখ ছোটোবেলায় নষ্ট হয়ে যায়, বাঁ চোখটা। একটি মাত্র চোখই আমার অবশিষ্ট। অত্যধিক পরিশ্রমে এটাও পাছে উইক হয়ে পড়ে। তাই ডাক্তারের পরামর্শে কালো লেন্সের চশমা ব্যবহার করছি কিছুদিন হলো। কতদিন হলো কালো চশমা ব্যবহার করছেন? বেশি দিন নয়, তা মাস 7-8 হবে বোধহয়, তাই না মিস্টার সেন? রুস্তমজি শৈলেশ্বরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। হ্যাঁ, ওই রকমই হবে। আরও 2-4টে কথাবার্তার পর রুস্তমজি বললেন, শুনলাম আপনারা আমার বন্ধু সেনের হারানো নীলাটি উদ্ধারের চেষ্টা করছেন। সত্যি নীলাটি হারানো অবধি বন্ধু আমার অত্যন্ত মুশড়ে পড়েছেন। ব্যবসা পর্যায়ে অত্যন্ত মন দেন না আগের মতো। নীলাটি যদি উদ্ধার করে দিতে পারেন আমরা দুজনেই আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কথা বলো কিরিটি, চেষ্টা করতে পারি, ফলাফলের কথা বলি কেমন করে? আপনার ক্ষমতার কথা মিস্টার সেনের মুখেই আমি শুনেছি মিস্টার রয়, কথাটা বললেন রুস্তমজি। নিত্য ট্রেতে করে চাও জল খাবার নিয়ে এলো। চা পানের পর হঠাৎ হাত ঘড়ির দিকে তাকিয়ে একসময় রুস্তমজি বললেন, কিন্তু মিস্টার সেন, এদিকে আবার বেশি দেরি হলে ট্রেন আমরা ধরতে পারবো না। তারপর রুস্তমজি তার পার্টনার ও বন্ধু শৈলেশ্বরের দিকে তাকিয়ে বললেন, এবারে উঠুন মিস্টার সেন। তারপর আবার আমাদের দিকে তাকিয়ে বললেন, আজ আমাদের ছেড়ে দিতে হবে মিস্টার রয়, একটি বড্ড জরুরি কাজ হাতে আমাদের। আপনাদের সঙ্গে আরেকদিন ভালো করে আলাপ করবো। সহসা এমন সময় কিরিটির কণ্ঠস্বরে আমরা সকলেই চমকে উঠলাম। সেই গম্ভীর স্বরে বলল, মিস্টার রুস্তমজি মেটা, আমি আপনাকে মিস্টার সেনের রক্তমুখী নীলাটা চুরির অপরাধে অভিযুক্ত করছি। ঘরের মধ্যে সহসা বজ্রপাত হলেও বোধহয় এতটা কেউ চমকে উঠত না। মিস্টার মেটা যেন কিরিটির কথা পাষাণের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে গেছেন এবং কালো কাঁচের চশমা পরা চোখ দিয়ে স্থির অচঞ্চলভাবে কিরিটির মুখের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ পরে মিস্টার মেটা মিস্টার সেনের দিকে তাকিয়ে বলেন, এসবের মানে কি মিস্টার সেন? মিস্টার সেনের জন্য ভয়ানক বিব্রত হয়ে পড়েছেন। কিরিটি তখন মিস্টার মেটার দিকে তাকিয়ে অচঞ্চল কঠিন আদেশের ভঙ্গিতে বলল,
লক্ষ্মী ছেলের মতো আসন গ্রহণ করুন মিস্টার রুস্তমজি মিটা। শুনুন মিস্টার সেন, শুনো সুব্রত, কয়েক মাস আগে রুস্তমজির সঙ্গে মিস্টার সেন মিরাটে ছিলেন। সেই সময় নিশ্চয়ই খাবারের সঙ্গে কোনো ঘুমের ওষুধ দিয়ে কোনো এক রাত্রে রুস্তমজি মিস্টার সেনের আঙুল থেকে রক্তমুখী নীলা বসানো সাপ আংটিটা খুলে নিয়ে অন্য একটি নকল পাথর বসানো আংটি পরিয়ে দেন। রুস্তমজিকে হয়তো চিনতে পারছে না, বোম্বের বিখ্যাত পার্সি পাবলিকেশন বিজনেসম্যান, একদা যাকে তার নিজ শয়নকক্ষে নিহত অবস্থায় পাওয়া যায়, ইনি তারই ভাগ্নে। কেমন রুস্তমজি, আমার কথা ঠিক কিনা? রুস্তমজি নিশ্চয়ই তার মামার কাছে কোনো এক সময় ওই নীলাট সম্পর্কে শুনেছিলেন এবং তাতেই হয়তো নীলাটার উপর তার লোভ জন্মায়। মামার মৃত্যুর পর যখন শুনলেন সম্পত্তি নিলাম এসেছে, তখন তাড়াতাড়ি এলেন নিলামে আংটিটা কিন্তু মিস্টার সেন বেশি অফার দিয়ে কিনে নিলেন ওকে বঞ্চিত করে। ফলে রুস্তমজি আক্রোশ করল মিস্টার সেনের উপর এবং একবার তাদের সামনে, একবার রাত্রে আগ্রাতেই ওর বন্ধুর বাসায় আংটিটা নেবার চেষ্টা করে ব্যর্থ হন। তখন ভাবলেন এভাবে আংটিটা হাতানো যাবে না। তখন বন্ধু বেশে ব্যবসার ভাগিদার সেজে এসে মিস্টার সেনের সামনে দাঁড়ালেন। কোনো পার্সি কোনো একজন বাঙালিকে অংশীদার নিয়ে ব্যবসা করবে, এ স্বপ্নেরও অগোচর। মূল উদ্দেশ্য ছিল রুস্তমজির ওই নীলাটি কোনো মতে হাতিয়ে নিজের অধিকারে আনা। মিস্টার সেনের ব্যবসার গতি দেখে নীলাটার জন্য আরও লালায়িত হয়ে উঠলেন। দিনের পর দিন কলকাতা থেকে নীলাটা চুরি করা সম্ভব হবে না জেনেই ব্যবসা চলকে মিস্টার সেনকে নিয়ে মিরাটে গেলেন এবং অনায়াসে কাজ হাসিল করলেন। বলতে বলতে কিরিটি এবার হঠাৎ রুস্তমজির দিকে তাকিয়ে কঠোর নির্দেশে ভঙ্গিত হয়, রুস্তমজি, এবার বের করে দিন মিস্টার সেনের রক্তমুখী নীলাটা। এতক্ষণে রুস্তমজি কথা বলেন, মিস্টার রায়, একজন ভদ্রলোককে এভাবে আপনার মতো একজন ভদ্রলোকের পক্ষে অপমান করার কোনো সঙ্গত কারণ খুঁজে পাচ্ছেন। মিস্টার মেটা, রহস্য কেন? আমি জানি নীলাটা আপনার সঙ্গেই আছেন। কি বলছেন আপনি পাগলের মতো মিস্টার রয়? ঠিকই বলছি। বেশ, খুঁজে দেখুন, কিন্তু জানবেন এই অপমান আমিও সহজে হজম করবো না, রুস্তমজি বললেন। নিজেই রুস্তমজি তত্তর করে জামা কাপড়, মানি ব্যাগ, জুতো, মোজা, টুপি, চুল সব কিছু খুলে দেখালেন, কিন্তু নীলাটা পাওয়া গেল না। কিটি তখন যেন খেপে উঠছে এবং বলে ওঠে, ওসব জায়গায় খুঁজতে কী হবে, ওখানে তো নেই। বলতে বলতে সহসা এগিয়ে এসে এক টান দিয়ে রুস্তমজি চোখ থেকে গগলসটা ছিনিয়ে নিল। তীক্ষ্ণ আদেশের সুরে বলে, রুস্তমজি, রক্তমুখী নীলা অতি ভয়ঙ্কর জিনিস। ভেবে দেখুন আপনার মামার কথা, কীভাবে যথাসর্বস্ব খুইয়ে তাকে শেষ পর্যায়ে একদিন আত্মহত্যা করতে হয়েছিল। কে জানে কোন ভয়ঙ্কর পৈশাচিক মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে কিনা। সর্বনাশ যদি না চান, যার জিনিস তাকে ফিরিয়ে দিন। ও নীলা, বিশেষ করে রক্তমুখী নীলা সকলের সহ্য হয় না। এই যে দীর্ঘকাল নীলাটার লোভে হন্তদন্ত হয়ে ঘুরে বেরিয়েছেন, চুরি করে কি সেটা লুকানো রইল? ধরা পড়ে গেলেন শেষ পর্যন্ত। সাহচর্যের বিষাচী মিস্টার মেটা, রক্তমুখী নীলা বড় সাংঘাতিক বস্তু। এখনো ভালো চান তো নীলা ফেরত দিন তাকে। রুস্তমজি কঠিন নির্বিকার কণ্ঠে বলে, বললাম তো আমি জানি না। কিটি দু চোখের তারা যেন আগুনে ঝলক। ক্রমশ এক পা করে রুস্তমজির দিকে এগিয়ে আস্তে আস্তে বজ্রকঠোর কণ্ঠে বলে, আপনি জানেন, হ্যাঁ আপনি জানেন, আপনি জানেন, আপনার চোখ, ওই পাথরের চোখ, ওইখানে সেই নীলা, রক্তমুখী নীলা। কিটির কণ্ঠস্বর ভয়ঙ্কর উত্তেজনা থরথর করে কাঁপতে পারে। রুস্তমজিও সহসা যেন কেমন চঞ্চল হয়ে খপ করে চোখের উপর হাত চাপা দিলেন, চিৎকার করে বললেন, না না, আমি জানি না, আমি জানি না। কিট এখন মিস্টার সেনের দিকে ফিরে তাকিয়ে বলে, মিস্টার সেন, আপনার এই বন্ধুর চোখের মধ্যে লুকোনো আছে নীলাটা, নিয়ে নিন। বাঘের মতো মিস্টার সেন রুস্তমজির উপর ঝাঁপিয়ে পড়লেন, খুন করবো তোকে, চোর, আমার রক্তমুখী নীলা দে দে। অনায়াসে মিস্টার সেন বৃদ্ধ রুস্তমজিকে চিৎ করে মাটিতে ফেলে আঙুল দিয়ে খাবলিয়ে রুস্তমজির পাথরের ছোপটা ছিনিয়ে নিলেন। ঝরঝর করে রক্ত ছুটে এসে রুস্তমজির জামা নিমেষে রাঙা করে তুলল। সেই রক্তের সঙ্গে চোখের কুটোর হতে নীলাটা ছিটকে মাটিতে পড়ে গেল। পাগলের মতোই মিস্টার সেন নীলাটা মাটি থেকে কুড়িয়ে নিলেন। বাড়িতে ফিরে এসে একটা সিগারেট ধরে তাতে মৃদু মৃদু টান দিতে দিতে কিরিটি বলল, প্রথমে চিঠির সাংকেতিক অর্থ আমি বুঝতে পারিনি। পরে তোমার মুখে মিস্টার সেন বর্ণিত সমস্ত ঘটনা শুনে বুঝলাম BY মানে বম্বে, আর মানে রুস্তমজির নামের প্রথম অক্ষর। তখনই আমার কাছে ব্যাপারটা সহজ হয়ে এলো। তাই বলছি আমি বোম্বে যাবো, কেন না শুনেছিলাম তোমার মুখে রুস্তমজি বোম্বেতেই নাকি থাকেন। তারপর ফোনে যেই শুনলাম মিস্টার সেনের পাশি বন্ধু এখানেই এখন আছেন, তখন বোম্বে যাওয়ার প্রয়োজন হলো না। একটা কথা, নীলাটা যে রুস্তমজির সঙ্গেই আছে কেমন করে বুঝলে? এ তো খুবই সহজ। তুমি হয়তো জানো না সুব্রত, কোনো পাথর ইত্যাদি মানুষ যখন ব্যবহার করে সেটা দেহের চামড়ার সঙ্গে স্পর্শ করে থাকা চাই। নচেত সকলের ধারণা পাথরের কোনো উপকার নাকি পাওয়া যায় না। রক্তমুখী নীলাটা যখন রুস্তমজি চুরিই করেছেন, তখন যাতে সেটা থেকে উপকার পান সেই চেষ্টাই করবেন। তা করতে হলে গায়ের চামড়ার সঙ্গে লাগিয়ে রাখতে হবে। সেভাবে রাখতে হলে তাতে একটা আংটি অথবা তাগার সঙ্গে পাথরটা যুক্ত করে রাখতে হয়। কিন্তু ধরা পড়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে ওর পক্ষে সবচাইতে ভালো সহজ উপায় ছিল নীলাটা আর পাথরের চোখের তলায় রাখা। তা করতে পারলে কারোর চোখে পড়ার সম্ভাবনাও নেই, কাজও হবে, এবং করলেন তাই। দোষীর মন কিনা, তাই সর্বদা একটা কালো সানগ্লাস ব্যবহার করতে শুরু করলেন রুস্তমজি। রুস্তমজির হাতে আংটি নিয়ে রেখে প্রথমে তার চোখের গাগলস আমাকে দৃষ্টি আকর্ষণ করে। তার চোখের অসুখের সময় ও নীলাটা চুরি করার সময় মিলিয়ে দেখো, একটা সুন্দর মিল আছে।
আমার সমস্ত সন্দেহ মিটে গেল। সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে সোজাসুজি তাকে আক্রমণ করলাম। চমৎকার তোমার যুক্তি, কিরিটি। এমন সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠল, ক্রিং ক্রিং ক্রিং। সুব্রত বাবু, অসতের প্রশ্ন এলো। হ্যাঁ বলুন। আপনারা মিস্টার রায় নামে 5,000 করে 10,000 টাকার চেক পাঠালাম আমার সেক্রেটারির হাত দিয়ে। অনুগ্রহ করে এই সামান্য টাকাটা নিয়ে আমায় বাধিত করবেন। আপনাদের উপকার আমি জীবনে ভুলতে পারবো না। আমি ফোনটা রেখে ঘরে এসে দেখি সোফার উপরে হেলান দিয়ে ইতিমধ্যে কিরিটি কখন একসময় ঘুমিয়ে পড়েছে।